দেখুন চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি, শুনেছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আমি শান্তা শার্লিন। আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। যে ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে, আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার সেই মামলায় 25 দিনের রায় দিয়ে নজির গড়ল মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছে বাকি 3 আসামি। আসিয়ার মা জানান 3 আসামির খালাস তারা মেনে নিতে পারছেন না, যাবেন উচ্চ আদালতে। রমিজ হুসাইনের রিপোর্ট দেখুন। অভিযোগ গঠনের 24 দিনের মাথায় ঘোষণা হলো আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়, যার দিকে তাকিয়েছিল পুরো দেশ। সকাল 8:30টায় কড়া পুলিশি প্রহরায় কারাগার থেকে আদালতে হাজির করা হয় আসামিদের। 9:30টায় শুরু হয় রায় ঘোষণা। সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। আদেশ পর্যালোচনা করে খালাসপ্রাপ্ত 3 জনের বিষয়ে আপিলের কথা জানান রাষ্ট্রপক্ষ। তুলে ধরেন আদালতের পর্যবেক্ষণ। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন, সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসিয়ার মা। মামলা থেকে 3 জন খালাস পাওয়ায় ক্ষোভ জানান তিনি। খুশি হবো কি করে? ওরা তো আজকে আমারটা করলে কালকে সারা পারি, কালকে আর একজনের করবে, তাহলে কেমন লাগবে? আলোচিত এই রায়ে মাগুরার কলঙ্কমুক্ত হয়েছে বলে মনে করেন স্থানীয় নাগরিক সমাজ। আমরা চাইলে যে পারি এই ধরনের কাজ করতে, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক, এবং এই রায়টার মাধ্যমে আসলে এই মেসেজটা গেল যে আসলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। তো বাকি আসামিদের বেকসুর খালাসে আসলে আমরা আইনজীবীরাও সন্তুষ্ট না এবং সাধারণ জনতাও সন্তুষ্ট না। অতি সংক্ষিপ্ত সময়ে বিচার কাজে সাজা নিশ্চিত হলো আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত হিটু শেখের। তবে আলামত নষ্ট ও হত্যার হুমকি দেওয়ার দায় থেকে পার পেলেন তার 2 সন্তান ও স্ত্রী। সাধারণ মানুষের প্রত্যাশা, ধর্ষণ মামলায় দৃষ্টান্ত স্থাপন করা এমন রায় দেখে টনক নড়বে এই অন্যায় পথে পা বাড়ানোদের। রমিজ হুসাইন, চ্যানেল 24, মাগুরা। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত শেষ হওয়াকে বিচার বিভাগের জন্য ভালো নজির হিসেবে দেখছেন আইনজীবীরা। এই মামলাটি মিডিয়া ট্রায়াল হলো কিনা এমন প্রশ্নে তারা বলছেন যে এটিও খেয়াল রাখতে হবে। 3 জনের খালাসকেও ভালোভাবে নিচ্ছেন না কেউ কেউ। আরো জানাচ্ছেন মাসুদুর রহমান। বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার পর এক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয় শিশু আসিয়া। পৈশাচিকতার সব সীমা ভেঙে ধর্ষণের শিকার হয়ে মারা যায় শিশুটি। ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। বসে থাকেনি সরকার, উদ্যোগ নেয় দ্রুত বিচারের। বিচার শুরুর মাত্র 25 দিনে এ মামলার রায় ঘোষণা করলেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, যা বিচার বিভাগে অনন্য নজির। আইনজীবীরা তাই এমন দ্রুত বিচারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, যেখানে অতি দ্রুত প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এটি একটি বড় সাকসেস। বিচার ব্যবস্থার জন্য এটি একটি বড় উদাহরণ। তবে 3 জন খালাস দেয়াকেও অস্বাভাবিক বলছেন কেউ কেউ। এই ধরনের ঘটনা ডিলে হয়ে হয়ে আলামত নষ্ট হয়ে যায়, কিন্তু এই প্রথম বাংলাদেশে 3 মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং বিচারে প্রধান আসামির ফাঁসি হয়েছে। পাশাপাশি যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। নারী অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ইশরাত হাসান বলছেন, অন্য ধর্ষণ মামলাগুলো যাতে এভাবে দ্রুততার সাথে শেষ করা হয় সেই প্রত্যাশা থাকবে। আমরা প্রত্যাশা করি যে একটা মামলা শুধুমাত্র জনগণের নজরে এসেছে দেখেই বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে।
এই মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী এখন হাইকোর্টে আসবে। একই সাথে খালাস চেয়ে আপিল করতে পারবেন হিটু শেখ। অন্যদিকে খালাসপ্রাপ্তদের সাজা বহাল চেয়ে আসতে পারবে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট ও আপিল বিভাগ শেষে এ মামলায় কবে নাগাদ ফাঁসি কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। খুলনা সার্কিট হাউস ময়দানে চলছে বিএনপির তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সমাবেশ শুরু হয় বিকেল ৩টায়। এতে অংশ নিয়েছে আয়োজক খুলনা বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সমাবেশে খুলনা ছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। রাষ্ট্র গঠনে নিজেদের রাজনৈতিক ভাবনা তুলে ধরবেন তরুণরা। প্রবীণ ও অভিজ্ঞদের কাছে জানবেন রাজনৈতিক নানা প্রশ্নের উত্তর। আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে শাহনেওয়াজ বাবলু। তার কাছ থেকে জেনে নেব সমাবেশের খবর। বাবলু, ৩টায় শুরু হয়েছে সমাবেশ, এই মুহূর্তে কি চলছে সেখানে জানাবেন। ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো শুরু হয়নি সমাবেশ। এখন যে বিএনপির যে সাংস্কৃতিক সংগঠন জাসাস রয়েছে তাদের নেতৃত্বে যারা তারা এখন শিল্পীরা গান গাইছেন, এখনও নেতাকর্মী আসছেন, প্রচুর গরমের মধ্যে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা তরুণদের পক্ষে স্লোগান দিচ্ছেন। যেহেতু এটা তারুণ্যের সমাবেশ, আপনি জানেন যে সকাল থেকেই যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন যে খুলনার যেই সার্কিট হাউস ময়দান সেখানে সেখানে আসতে শুরু করেছেন। তারা স্লোগান দিচ্ছেন তারুণ্যের পক্ষে। আপনি জানেন আজকের যেই আয়োজন সেটি কেন্দ্রীয় বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মূলত এই তারুণ্যের সমাবেশ হচ্ছে খুলনায়। এখানে বরিশাল এবং খুলনার বিভাগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অংশ নেবেন। এছাড়া এখানে বিশেষ করে মূল আকর্ষণ যেই তারুণ্যের যে সমাবেশ এবং যেই সেমিনার করেছিল বিএনপি, এটার মূল আকর্ষণ হচ্ছে সাম্প্রতিক সময় অর্থাৎ বিগত সময়ের মধ্যে যে স্ব সেক্টরে যেসব তরুণরা ভূমিকা রেখেছেন তাদেরকেই মূলত তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সভা এবং সেমিনার এই সমাবেশগুলোতে। সেখানে তারা বক্তব্য দেবেন এবং তাদের যেই বিগত সময় তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা সেগুলো শেয়ার করবেন। তারা বলছে এখানে যারা আয়োজক কমিটি রয়েছেন, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে শীর্ষ নেতৃত্ব যারা এখানে অংশ নিয়েছেন, তারা বলছেন যে তাদের যে আগামী দিনের যে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনা এবং বর্তমান যে তরুণদের চিন্তা ভাবনা সেটির সঙ্গে একাত্মতা পোষণ করে তারা আগামীর কর্মকাণ্ড, রাজনীতি তথা রাষ্ট্র পরিচালনার কাজে ব্যয় করতে চান। তো আজকের যেই সমাবেশ সেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপির যে 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের 3 অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখবেন। তো আজকের যেই সমাবেশ, এই সমাবেশ থেকে যে তারা অংশ নেওয়ারা বলছেন যে মহান মুক্তিযুদ্ধ থেকে 90 অভ্যুত্থান, সর্বশেষ যে জুলাই বিপ্লব, সবগুলোতে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে তরুণরা নেতৃত্ব দিয়েছেন। সেই তরুণদের চিন্তা ভাবনাকে নিয়ে তারা আগামী কর্মকাণ্ড পরিচালনা করবেন। শান্তা, ধন্যবাদ বাবলু আপনাকে। এখনো নেতাকর্মীরা আসছেন, যে খবরটি জানাচ্ছিলেন আমাদেরকে খুলনা সার্কিট হাউস থেকে, ময়দান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহনেওয়াজ বাবলু। যাচ্ছে পরের খবরে। 10 লাখ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে শুরু হলো বিএনপির ফর্ম বিতরণ এবং নবায়ন কর্মসূচি। এর উদ্বোধন করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে বিএনপির সাথে যুক্ত করতে অ্যাপস তৈরি সহ প্রযুক্তি নির্ভর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে ফ্যাসিস্টের কোনো দোসর যাতে দলে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন নেতারা। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে শনিবার চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় নতুন সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি, যেখানে অংশ নেয় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাকর্মীরা। এতে নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ 17 বছর ধরে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বিগত সরকারের নানা বাধা বিপত্তির কারণে সদস্য সংগ্রহ ও নবায়ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি দলটি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি স্বৈরাচারের কোনো দোসর যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকার কথা বলেন নেতারা। এর সাথে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। আগামী দিনে রাজনৈতিকভাবে যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, কম্পিটিশনে আসতে চায়, আমি মনে করি বিএনপির সঙ্গে কম্পিটিশনে ইনশাল্লাহ তারা পারবে না। কারণ বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, আরো অভিজ্ঞতা দিয়ে
আরো যদি আমরা শক্ত হয়ে দাঁড়াই, কোন ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পতিত স্বৈরাচারের কোন দোষর এই সদস্য হওয়া যাবে না। অনুষ্ঠানে প্রথম সদস্য নবায়ন করে কার্যক্রমের উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বিএনপির সাথে যুক্ত করতে অ্যাপস তৈরি সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে দলটি। দলের সকল কার্যক্রমেও থাকবে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। মানুষ কি চাচ্ছে এখন, নতুন প্রজন্ম কি চাচ্ছে? তারা চাচ্ছে দেশটা গড়তে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক পরিবেশে দেশের সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। দেশে একটি অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, যেই অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবে। চলতি বছরের 20 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাগিদ দেন সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করার। তারই ধারাবাহিকতায় 4 মাস পর চট্টগ্রামে শুরু হয় এই কর্মসূচি, যেখানে 3 ইউনিটে বিএনপির টার্গেট 10.5 লাখ সদস্য সংগ্রহ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে এবার সচিবালয় অভিমুখে লং মার্চ হয়েছে, তবে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এর আগে তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নেয় তার কর্মী সমর্থকরা। অভিযোগ করেন সরকারের টালবাহানার। ডিএমপির ঘোষণা অনুযায়ী প্রেস ক্লাব, সচিবালয় ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। ইশরাক হোসেনের সমর্থকরা সেই নির্দেশনা না মেনে সচিবালয়ের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এর আগে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নেন কয়েকশো মানুষ। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা বিক্ষোভকারীদের উপস্থিতিতে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সেখান থেকে বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে যেতে চাইলে ব্যারিকেড দেয় পুলিশ। পরে পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। পরে আবার বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলার পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আসিফ এখানে অনেক ষড়যন্ত্র করতেছেন, আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি ইশরাককে যেন ইশরাকের পদটা তাকে যেন আসন গ্রহণ করানো হয়। আসিফ মাহমুদ এটা আটকা রাখছে, একদম 100% শিওর থাকেন আপনারা, এটা হলো ষড়যন্ত্র করে আটকা রাখছে। ইশরাক হোসেনের সমর্থকরা অভিযোগ করেন বিএনপি নেতারা যেন ভালো কোনো অবস্থানে যেতে না পারে সেজন্য টালবাহানা করা হচ্ছে। আদালতে বিজয় ইঞ্জিনিয়ার ইশরাক, জনগণের ভোটে বিজয় ইঞ্জিনিয়ার ইশরাককে তার শপথ দিতে হবে, তার মেয়র সিটে তাকে তার দায়িত্ব বুঝে দিতে হবে ইনশাল্লাহ। শপথ গ্রহণ করাতে কোনো গরিমসি করে তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা ঘোষণা করব। 2020 সালে ফেব্রুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। এবছরের 27 মার্চ আদালত সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ক্ষুদ্র ঋণে অবিশ্বাসীরা টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন যে ক্ষুদ্র ঋণ অনেক দূরে গিয়েছে, এবার ক্ষুদ্র ঋণ ব্যাংক করতে হবে। প্রধান উপদেষ্টার মতে তরুণদের হাতে বিনিয়োগের টাকা থাকলে তারা আর চাকরির পেছনে ঘুরবে না। বিশ্বব্যাপী সুপরিচিত একটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কমিশনের নিজস্ব ভবন উদ্বোধনে এই আয়োজন। সরকার অনুষ্ঠানে মাইক্রো ক্রেডিট বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। মাইক্রো রেগুলেটরি অথরিটি, কিন্তু রেগুলেশনের উপর অত্যাধিক জোর দেবেন না। রেগুলেশন দরকার আছে, এটা ইউজার ফ্রেন্ডলি রেগুলেশন দরকার। এখন উপরে থেকে চাপিয়ে দিয়ে যদি আইন করি তো লোকজন ডিফিকাল্ট হয়। আমরা মাইক্রো ফাইন্যান্স সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো তৈরি করছি। বাংলাদেশ ব্যাংক এখানে সহায়তা দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকে একটা সিআইবি আছে। পরে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা ক্ষুদ্র ঋণকে বিশ্বাস করত না তারাই আজ মূল ব্যাংকের টাকা নিয়ে হাওয়া হয়েছে। এটা মজার কথা হলো, ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, ভুল বলতো, তারা আজকে হাওয়া।
প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের হাতে বিনিয়োগের টাকা থাকলে তারা চাকরির পেছনে ঘুরবে না। এই পুরো গ্রামীণ মাইক্রোক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম। আগামী দিনে দেশের বেকারত্ব রোধেও ক্ষুদ্র ঋণ মুখ্য ভূমিকা পালন করবে বলে আশা প্রধান উপদেষ্টার। সুযোগ দেওয়া। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে যথাযথ নিয়মে ফেরত পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা জানিয়েছেন। সুন্দরবনে বাংলাদেশের তৃতীয় ভাসমান বিওপি উদ্বোধন শেষে তিনি বলেন, পুশিন নয়, দেশে অবৈধভাবে থাকা ভারতীয়দের নিয়ম মেনে হস্তান্তর করা হবে। কৃষ্ণ সরকারের ক্যামেরায় হিরণ খানের রিপোর্ট দেখুন। বাংলাদেশ ও ভারতের অভিন্ন বন হিসেবে দীর্ঘ সীমান্ত জুড়ে সুন্দরবনের অবস্থান। পৃথিবীর সর্ববৃহৎ এই প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের গহীনে জল সীমান্তের সার্বিক সুরক্ষা বরাবরই চ্যালেঞ্জিং। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার প্রতিরোধ সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে বয়সিং খালে নির্মাণ করা হলো ভাসমান বিওপির। উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সীমান্তে পুশ ইন প্রচেষ্টা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে থাকা অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনেই ভারতে পাঠানো হবে। ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে। অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবো কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো। যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ নয়। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। পুশ ইন ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা চান বিজিবি প্রধান। প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি, দেখছেন প্রতিনিয়তই। সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিন হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না, এজন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি। এরই মধ্যে বিএসএফ এর পুশিন চেষ্টা রোধে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 4 শতাধিক পুশিন করা হয়েছে। বাংলাদেশ ভারত সুন্দরবনের 79 কিলোমিটার পানিপথের এই সীমানায় ভারতের রয়েছে উল্লেখ সংখ্যক ভাসমান বিওপি। তার বিপরীতে বাংলাদেশে মাত্র 3টি ভাসমান বিওপি। এখন প্রশ্ন হচ্ছে, এই 3টি ভাসমান বিওপি দিয়ে কতটুকু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই এলাকার, নাকি দরকার আরও এমন ভাসমান বিওপির? হিরণ খান, চ্যানেল 24, সাতক্ষীরা, বয়সিং সীমান্ত। সময় হলো একটা বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। করছেন রমনা জোনের ডিসি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঘটতেছে বা এই যে 26 ভরি স্বর্ণ অনেক টাকার এটার বিষয়, আবার এখানে টাকা পয়সা অনেক বিষয় থাকে, মান সম্মানের বিষয় থাকে। তো এগুলো আস্তে আস্তে আমাদের সচেতনতা বাড়াতে হবে। এর মধ্যে আমরা যারা আছি আমাদেরও উচিত যে এটা যেন দ্রুত পদক্ষেপ নেওয়া, এবং আমরা ইনশাল্লাহ নিয়ে থাকি। তো এটা হয়তো একটু ব্যতিক্রম ঘটছে বিভিন্ন কারণে আর কি। এটা কেবল আমরা এই যে গত রাতে আমরা কিন্তু মানে ভোরের দিকে শেষ করেছি, তো আমরা এটা আবার 24 ঘন্টা পার হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে এটা এই যেটা করা, আমরা এই রিমান্ডে নিয়ে আসলে এটা মোটামুটি একটু আদ্যপান্ত আমরা আসলে আদ্যপান্ত যা আছে আমরা থরলি ইনভেস্টিগেশন করব। আর কোনো যদি আপডেট থাকে এর মধ্যে জুয়েলারি কিছু বিষয় আছে, এগুলো পরে বলতেছি, এটা আমরা হয়তো আর একটু আপডেট থাকলে আপনাদের দিব ইনশাল্লাহ। এই ক্লু সব বলা ঠিক হবে না, এটা তো আসলে অনেক, এটা তো এই যে আমি একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে এসে পরিমাণে পাঠালো, এই পাঠানোর ওই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে প্রয়োগ এবং প্রাপ্য যার কাছে পাঠাচ্ছে ওইখানে কিন্তু কোনো নামও দেয় না, কিচ্ছু দেয় না, জাস্ট ওনার নামই মোবাইল নাম্বারটা বসায় দিচ্ছে। কি কারণে, আমরা তো ওই যে এসে পরিমাণে যখন রিসিভ করতে যাবে তখন তো ওটিপি চাই, যে আপনার কাছে এটা ওটিপি গেল ওটা বলেন, যদি বলতে পারলে তখন তো বলে যে তার কাছে মোবাইলটা আছে। সে ওই মেসেঞ্জারে কিন্তু যোগাযোগ করতেছে, যখন ওটিপি চাচ্ছে তখন কিন্তু ওইখানে বলে দেয়, ওই যে পাঠালো আফরোজা হোসেন, ওনার কাছে কিন্তু মেসেঞ্জার থেকে সে নিয়ে নিছে যে ওটিপি হচ্ছে 2345 বা এরকম। তো এটা করার কারণ হচ্ছে যে তাকে যেন আমরা খুঁজে না পাই।
এই হচ্ছে বিষয়। আমরা অনলাইনে এটা করে একটু, এটা তো আসলে এই যে ফেসবুকের পেজ যেটাই যত কিছু হোক এগুলো রমনা জোনের ডিসি ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করছিলেন, সরাসরি ছিলাম সেখানে। এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলছেন 7 কলেজের শিক্ষার্থীরা, সরাসরি যাচ্ছে সেখানে। দিকে একটি বিশেষজ্ঞ কমিটির ঘোষণা দেয় সরকার। একই সঙ্গে এই সমস্যার সমাধানে তাদের 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু গত 30 এপ্রিল এই কমিটির সময়সীমা শেষ হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। আমরা এমন সময়ক্ষেপণের তীব্র নিন্দা জানাচ্ছি। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা কোনো এক অদৃশ্য কারণে এখনও ঝুলে আছে। অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা সহ সবকিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে। তবে আসার কথা হলো, গত শুক্রবার রাতে সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আমাদের আশ্বস্ত করে বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে 7 কলেজের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শেষ হয়েছে। এরপর এটি এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রশাসন ঘোষণা করা হবে বলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। স্যার শিক্ষা উপদেষ্টা থাকাকালীন সময় থেকেই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি বিবেচনা করে আসছেন। আমরা স্যারের এই আশ্বাসেও ভরসা রাখতে চাই। মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এ সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি তুলে ধরছি। এগুলো হলো: দাবি নাম্বার 1, আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। দাবি নাম্বার 2, অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশন জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভুতুরে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধ সহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী 2 কার্যদিবসের মধ্যে 24-25 সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো, মনোগ্রাম প্রকাশ করতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা, সরাসরি ছিলাম সেখানে। পরের প্রসঙ্গে যাচ্ছি। জুলাই আন্দোলন নিয়ে রাজধানী সহ সারা দেশে প্রায় 2,500 হত্যা মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলা আছে যেগুলোর আসামিরা চেনেন না বাদীকে, বাদী কখনো শোনেননি আসামির নাম, এমন অভিযোগও আছে। এসবের নেপথ্যে ব্যক্তিগত এবং ব্যবসায়িক দ্বন্দ্ব। ফয়সাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রক্তাক্ত জুলাই আগস্টে প্রাণ কেড়ে নেয় হাজারো ছাত্র জনতার। এরপর দেশের বিভিন্ন থানায় দায়ের করা হয় প্রায় 2,500 মামলা। আসামির তালিকায় যেমন আছে চিহ্নিত অপরাধী, তেমনি ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক শত্রুতার কারণে অনেকের নাম যুক্ত করার অভিযোগও কম নয়। এই যেমন রাজধানীর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মালিকানার দ্বন্দ্ব গিয়ে গড়িয়েছে জুলাই আগস্টের মামলায়। প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ আবদুল্লাহর সাথে সাবেক ট্রাস্টি লুৎফর রহমান সানি ও বোরহানের দ্বন্দ্ব চলছে 14 বছর ধরে। সেই বিবাদের জেরে 5টি হত্যা মামলায় জড়ানো হয়েছে ইউসুফ আবদুল্লাহ সহ তার পরিবারের সদস্যদের। মামলার ভাই কোনো ভিত্তি নাই, মামলার ইনফরমেশন গুলো খুবই ভুল। আমাকে দেখে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির নেতা, অথচ এখন পর্যন্ত আজ পর্যন্ত আমার ছাত্রলীগের কারোর সাথে পরিচয় তো দূরের কথা, আমার কোনো রিলেশনও নাই। 5ই আগস্টের পরে আমি সহ আমার সন্তানদের, তারা সহ আমার প্রতিষ্ঠানের সহকর্মী হিসাবে নিয়োজিত, তাদেরও বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই মামলাগুলো দেওয়া হয়েছে।
এটা একটি পরিকল্পিত ছক। ইউসুফ আব্দুল্লাহকে আসামি করা হয়েছে গুলশান থানার এমন একটি মামলা পর্যবেক্ষণ করে চ্যানেল 24। এতে জানা যায় আসামি সম্পর্কে তেমন কিছুই জানে না মামলার বাদী। তবে ভুয়া মামলায় ইউসুফ আব্দুল্লাহর নাম যুক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন লুৎফর রহমান সানি। উল্টো দাবি করেন তার নামেও 2টি হত্যা মামলা দেয়া হয়েছে। এই ছাত্র হত্যা মামলাতে আমাদেরকে জড়িয়ানো হয়েছে এবং একাধিক থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আমাদেরকে সম্পৃক্ত করা হয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। এবং আমরা গত 16 বছর বৈষম্যের শিকার হয়েছি, এরপরেও আমাদেরকে এখন বর্তমানে বৈষম্যের শিকার হতে হচ্ছে। অনুসন্ধানে জানা যায় 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ছিলেন লুৎফর রহমান, বোরহান সহ 7 জন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ট্রাস্টি বোর্ড থেকে তাদের বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়টি দখলে নেন ইউসুফ আব্দুল্লাহ। তবে এইসব অভিযোগ নাকচ করেছেন বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। 5 আগস্ট পট পরিবর্তনের পর মালিকানা ফিরে পেতে দলবল নিয়ে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে যান সানি পক্ষ। ওই ঘটনায় আটকও হয়েছিলেন তিনি। এর কিছুদিন পর বিশ্ববিদ্যালয়টির বনানী ক্যাম্পাসেও হামলা চালায় দুর্বৃত্তরা। তারা অপচেষ্টা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটি দখল করার জন্য। জুলাই আগস্টের মামলায় এই সম্বন্ধে কোনো কিছুই জানেন না, তাদের নামেও এখানে তারা নাম দিয়ে হত্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের মালিকানার দ্বন্দ্বের পুরো ঘটনা নিয়ে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। হত্যা মামলা দায়ের হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর এস.কে. সুর ও নির্বাহী পরিচালক শাহ আলমের বিরুদ্ধে। এদিকে বর্তমান সরকারের 8 মাস পার হলেও আর্থিক কেলেঙ্কারি নিয়ে কোনো মামলা করা হয়নি দেশের ব্যাংক খাতকে খাদের কিনারায় নিয়ে যাওয়া তালুকদারের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন তাকে বাঁচাতেই আর্থিক কেলেঙ্কারির মামলার পরিবর্তে করা হয়েছে হত্যা মামলার আসামি। মাসুম মিয়ার প্রতিবেদন দেখুন। দেশের ইতিহাসে সমালোচিত চরিত্রের নাম আব্দুর রউফ তালুকদার। গভর্নরের মতো স্বতন্ত্র ও দায়িত্বশীল পদে থেকেও যিনি পালিয়ে যেতে বাধ্য হন। আওয়ামী সরকারের পতনের পর ব্যাংক খেকো হিসেবে পরিচিত এস আলমের আশীর্বাদে নিয়োগ পেয়ে শুরু করেন একের পর এক অনৈতিক সুবিধা দেওয়ার চর্চা। ঋণ পুনঃতফসিলে বিশেষ সুযোগ, পাচারকারীদের সহায়তা আর বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা তৈরিতেও যিনি ছিলেন প্রধান কাণ্ডারি। অথচ অন্তর্বর্তী সরকারের 9 মাস পরও আর্থিক খাতে সীমাহীন কেলেঙ্কারির জন্মদাতা রউফ তালুকদার রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। হঠাৎই 20 এপ্রিল একটি হত্যা মামলা করা হয় এই সাবেক গভর্নরের বিরুদ্ধে, যদিও এখন পর্যন্ত আর্থিক কোনো বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে। পলিটিক্যাল প্রেশার ছিল, কিন্তু গভর্নর এখানে ইজিলি না করার ক্ষমতা রাখা উচিত ছিল। তার না করার ক্ষমতা না রেখে গা ভাসিয়ে দিয়েছে ওই রিকোয়েস্টে, এবং যার জন্যই এই টাকা পাচার ইজি হয়েছে, অনিয়মগুলি বেশি মাত্রায় হয়েছে। এই যে রিচ বিকামিং রিচার, পুয়ার বিকামিং পুয়ারার, এগুলোও কিন্তু এইসব গভর্নরের সময় হয়েছে। 407 জন আসামির নামে করা মামলার এই তালিকায় আছেন সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম, যারাও সমান্তালে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ডুবিয়েছেন আর্থিক খাতকে। বিশ্লেষকরা মনে করেন গেল 1.5 দশকের দায় কোনোভাবেই এড়াতে পারেন না ওই ব্যক্তিরা। ফলে আগামীতে খাত সংশ্লিষ্ট বিষয়েও সুনির্দিষ্টভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এই বিশ্লেষকের। লুটপাট করছে, সমস্ত ফাইন্যান্সিয়াল ক্রাইমগুলো করছে, তাই না? আর আপনি কেস দিতেছেন কি কারো হত্যা মামলা করে? এগুলো ফাইজলামি করার কোনো মানে আছে? একটা কিছু টিকবে না। তাহলে আপনি পারবেন যাদেরকে শাস্তি দিতে? সে করছে চুরি, তা আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইমে ঢুকান। 100টা কেস করার কি দরকার? আপনি একটা কেসে ঠিক মতো ইনভেস্টিগেশন করে দাঁড়ায়, এবং এগুলো তো আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্র। মাস 9 ধরে পলাতক থাকলেও এখনও রউফ তালুকদার দেশে আছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। তাই গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অনেকে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। 2025-26 অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা আগামীকালের এনইসির সভায় অনুমোদন হতে পারে।
পরিকল্পনা কমিশনের তৈরি প্রতিবেদন অনুযায়ী এই অঙ্ক চলতি 2024-25 অর্থ বছরের সংশোধিত এডিপি থেকে 14,000 কোটি টাকা বেশি। নতুন এডিপি বরাদ্দের সরকারি তহবিল থেকে আসবে 1,44,000 কোটি টাকা, আর বাকি 86,000 কোটি আসবে প্রকল্প সহায়তা থেকে। নতুন অর্থ বছরের জন্য 1,170 প্রকল্পের বিপরীতে এই বরাদ্দ দেয়া হচ্ছে। এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া 3টি খাত হল সড়ক পরিবহন, স্থানীয় সরকার ও বিদ্যুৎ, যেখানে ব্যয় হবে অর্ধেকের বেশি। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যাতে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশও। তাই এ থেকে উত্তরণে দুদেশের সাথেই সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছেন বক্তারা। আইবিএফবি আয়োজিত সেমিনারে বলা হয়, শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নতি করতে হবে ব্যবসা পরিবেশ। এ সময় সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্ভাবনা ও শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে এই আয়োজন করে ব্যবসায়ী সংগঠন আইবিএফবি। মূল প্রবন্ধে পিআরআই চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার বলেন, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। তাই সংকট কাটাতে দেশ দুটির সাথে পরিকল্পিত কূটনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পরামর্শ দেন বক্তারা। ইউএস চায়না যদি একটা ভালো সেটেলমেন্ট না হয়, ইটস গোইং টু এফেক্ট গ্লোবাল ট্রেড, ইটস গোইং টু এফেক্ট গ্লোবাল ট্রেড, ইটস গোইং টু এফেক্ট গ্লোবাল ইকোনমি অ্যাজ ওয়েল। বাংলাদেশ রিলেটিভলি উইকার ইকোনমি, আমরা যখন তাদের সাথে বাইল্যাটারালি কথা বলতে যাব তখন হয়তো আমরা চায়নার মতো হয়তো করতে পারবো না। হ্যাঁ, সেখানে আমাকে হয়তো আরও অনেক বেশি কনসেশন দিতে হবে। আপাতত বিপদ থেকে বাঁচি আমরা, ওটার জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করে আমি মনে করি যে এখন প্রিপারেশন তো ঘাটতি থাকবেই, তো এই মানে ওদের কাছ থেকে বরং আমরা কিছু ইনপুট নিই। বৈশ্বিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে বহির্বাণিজ্যে টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেন অ্যামচেম সভাপতি। এ সময় দেশীয় সম্ভাবনা কাজে লাগাতে কাস্টমস সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানান তিনি। আমাদের ফার্স্ট মডার্নাইজেশন হওয়া উচিত ছিল কাস্টম অটোমেশন, যেটা আমরা করি নাই। আমরা অনলাইন ভ্যাট আমরা করতে গেছি আজ থেকে প্রায় 15 বছর আগে, সেখানে আমরা ফেল করেছি। এই দুটো জায়গাতে ফেল করতে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি। $19.9 ট্রিলিয়ন ইকোনমি আর ওইদিকে $26 ট্রিলিয়ন ইকোনমি, তারা একটা অ্যাডজাস্টমেন্টে আসবে এবং মাঝখানে যে বিপদটা হবে সেটা হচ্ছে আমাদের মতো দেশগুলোর জন্য বিপদটা হবে, কারণ বৈশ্বিক এই বাণিজ্য কাঠামোটা বদলে যাচ্ছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষিতে সমন্বয়ের ঘাটতির কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। পরামর্শ দেন সমন্বিত পদক্ষেপ নেয়ার। আমার এই পলিসি কোহেরেন্স মেকানিজম নাই, এখানে কোঅর্ডিনেশন মেকানিজম নাই, কোহেরেন্স মেকানিজম নাই। দেন আফটার এভরিথিং আপনি সব পলিসি একসাথে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে সিকোয়েন্সিং করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। এ সময় একক পণ্য ও বাজার নির্ভরতা কমানোর পরামর্শ দেন আলোচকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে চট্টগ্রামের প্রায় 2.5 লাখ ভবন, অপরিকল্পিত নগরায়ন, ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ না করা এবং নিয়মনীতি উপেক্ষা করে ভবন নির্মাণ প্রতিনিয়ত বাড়াচ্ছে ঝুঁকি। তবে ঝুঁকি কিংবা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কোনো প্রস্তুতি নেই সরকারি সংস্থাগুলোর। আরও জানাচ্ছেন ইমদাদুল হক। ইট পাথরের এক বিস্তীর্ণ জমিন, পাখির চোখে বন্দরনগরী চট্টগ্রামের এমন রূপ হয়তো বেশ মায়াময়। কিন্তু দৃশ্যত সাজানো গোছানো এই নগর জনপদ কতটা নিরাপদ? সমীক্ষা বলছে চট্টগ্রাম অঞ্চল যে টেকটনিক প্লেটের উপর দাঁড়িয়ে আছে তাতে 8.5 মাত্রা ভূমিকম্প হলে নগরের 2 থেকে 2.5 লাখ ভবন ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, দেশের অর্থনীতির লাইফলাইন সমুদ্রবন্দর, প্রধান তেল শোধনাগার, কয়েকটি শিল্পাঞ্চল সহ ভূমিকম্প ঝুঁকিতে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা করা না হয় সেটা দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দর অচল হয়ে যাবে। এরপর আছে আমাদের ইস্টার্ন রিফাইনারি, এরপর আছে ইপিজেড এবং চট্টগ্রামে একটা শিল্প নগরী, এটা কিন্তু একেবারেই অচল হয়ে যাবে এবং দেশের ইকোনমিক ব্যাপারে বড় একটা আঘাত আসবে। এমন ঝুঁকি মাথায় নিয়ে কতটা প্রস্তুত ফায়ার সার্ভিস? কর্মকর্তারা বলছেন, ভূমিকম্প বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের উদ্ধার কাজে সরঞ্জাম স্বল্পতা তো আছেই, সেই সাথে অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ঘটনাস্থলে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। আপনি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না,
ইউটিলিটি সার্ভিসগুলো কোলাপস করবে। একটা আর্থকুয়েকের মতো ডিজাস্টার হলে সেক্ষেত্রে আমাদের ওই জাতীয় স্টেক হোল্ডার যারা আছে, যারা এই জাতীয় সার্ভিসগুলোর সাথে জড়িত, প্রত্যেকের এগিয়ে আসা এখানে দায়িত্ব আমি মনে করি। নগরে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরির দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের, আর এসব ভবন অপসারণের কাজ সিটি কর্পোরেশনের। কিন্তু ভয়াবহ ঝুঁকির মধ্যেও গত কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত বা অপসারণের কোনো উদ্যোগই নেই এই দুই সংস্থার। যে বিল্ডিংয়ের ডিজাইন করেন, হাইরাইজ বিল্ডিংয়ের ডিজাইন করেন, আমরা প্রপারলি চেক করছি এই সীমিত জনবল দিয়ে, এবং সামনে আমাদের সেটআপটা আমরা বাড়ানোর চেষ্টা করছি যাতে হাইরাইজ বিল্ডিংগুলোকে আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা যাতে কমপ্লিট চেকটা করতে পারি। চেক করার পর তাকে আমি প্ল্যানটা দিতে পারি। আজকে আমরা এত বেশি মেগা প্রজেক্ট করেছি, মানে আনপ্ল্যান্ড একটা সিটি করে ফেলেছি। কোনো এক জায়গায় কোনো একটা ডিজাস্টার যদি হয়ে যায়, এই ফ্লাইওভারের জন্য আপনি কোথাও ঢুকতে পারেন কিনা সেটা একটা প্রশ্ন। এটা একটা বিশাল চ্যালেঞ্জ আমি মনে করছি। কাজে আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের আরো চিন্তা করা উচিত বলে আমি মনে করি। কয়েক বছর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের করা তালিকা অনুযায়ী নগরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা মাত্র 94টি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। আরও একটা বিরতি, ফিরে আসছে একটু পরে, সাথে থাকুন।